নমস্কার বন্ধুরা, পাঠশালাতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ক্লাস। আমরা তোমরা জানো আমরা অ্যাভারেজের সিরিজ শুরু করেছি আগের ভিডিও থেকে, আগের ক্লাস থেকে। আজকে অ্যাভারেজের দ্বিতীয় অংশ পার্ট 2। তো সরাসরি আমরা চলে যাব আমাদের অ্যাভারেজ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানে। তো প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনে। The mean of 50 observation was 36. It was found later that an observation 48 was wrongly taken as 23. The correct new mean is. কি বলা হলো? বলা হলো 50টা তথ্যের গড় হলো, মিন মানে গড়, আমরা আগের দিনই বলেছি, গড় হলো 36। পরে দেখা গেল যে একটা তথ্য ছিল 48, তার জায়গায় আমি নিয়ে ফেলেছি 23। তো তাতে করে তো নিশ্চয়ই গড়টা তো আর ঠিক নেই, গড়টা তো ভুল হয়ে গেছে। তো তোমাকে সঠিক গড়টা বের করতে হবে। সরাসরি দেখো, এটা আমাদের এক নম্বর। আজকের থেকে আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে যে আমরা কতগুলো অঙ্ক করছি বুঝতেই পারছি না, তাই না? তো আজকের থেকে আমরা কি, তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না মেনলি। তো আজকের থেকে আমরা নাম্বারিং করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, তথ্যগুলির সঠিক গড় একবারে বের করব আমরা। কি করে? দেখো, সবার প্রথমে বলছি আমি কি করেছি, 48 হবে, আমি সেই জায়গাটায় নিয়েছি কত? সেই জায়গাটায় নিয়েছি হচ্ছে 23। তাহলে তো আমি আসলে কম নিয়েছি, আর একটু বেশি নেওয়ার দরকার ছিল না আমার, তাই না? কত বেশি নেওয়ার দরকার ছিল? এটার যা ডিফারেন্স তাই বেশি নিলেই হয়ে যেত। অর্থাৎ সবার প্রথমে আমরা যখন 50টি তথ্যের গড় বের করব, 50টি তথ্যের গড় তাহলে বের করতে গেলে কি করতে হতো? 50টি তথ্য পরপর লিখে আমরা যোগ করতাম, যোগ করে তাকে 50 দিয়ে ভাগ করতাম, তাহলে আমার গড় বেরিয়ে যেত। এটা তো আমার স্বাভাবিক নিয়ম, তাই তো? তো সেটাই আমরা করব। কি করে করব? যেহেতু আমরা এখানে বেশি নিয়েছি, আমার সমস্যা নেই, হ্যাঁ, আমি পরে কম নিলেও বলে দিচ্ছি। দেখো কি করতে হবে। আসলে দেখো, এই যে 50টি তথ্য নিয়েছি তাদের গড় হলো 36 করে, তাহলে 36 দিয়ে 50 যদি আমি গুণ করি তাহলে কি পাবো? বর্তমানে ওই 50টি তথ্যের যে যোগফল সেটা পাবো। কিন্তু যোগফলটা সম্পূর্ণ হচ্ছে না। কেন সম্পূর্ণ হচ্ছে না? কারণ হলো আমি 48-এর জায়গায় 23 নিয়ে ফেলেছি, অর্থাৎ কিছুটা কম নিয়ে ফেলেছি। তো যতটা কম নিয়ে ফেলেছি সেটা তো এর সঙ্গে অ্যাড করে দিলেই মিটে যায়। হ্যাঁ, সেটাই করব, সেটাই অ্যাড করে দেবো এটার সঙ্গে। তাহলে এটা প্লাস করব কত? 48 নেওয়ার দরকার ছিল, কিন্তু নিয়েছি 23। তাহলে বিয়োগ করলে যেটা হবে সেটাই এর সঙ্গে অ্যাড করব, তাই না? তাহলে কি হলো? এটা কিন্তু আমার মোট 50টি তথ্যের যোগফল পেয়ে গেলাম, অর্থাৎ আমি মান সমষ্টি পেয়ে গেলাম। এবার একে যদি আমি এককের সংখ্যা দিয়ে ভাগ করি, এককের সংখ্যা কত? 50। 50 দিয়ে যদি ভাগ করি আমার যা উত্তর হবে সেটাই হলো তথ্যগুলির সঠিক গড়। বোঝা গেছে তো? আশা করি বোঝা গেছে। চলো আমরা এবার এটা দেখে নিই। কত হচ্ছে দেখো তো, 1800 যোগ 25, তাই তো হচ্ছে? হ্যাঁ, বাই 50। তাহলে আসলে কত হলো? 1825 বাই 50, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার? 30 5 5 25 36.5। এটা হলো আমার সঠিক তথ্যগুলির সঠিক গড়। বোঝা গেছে অঙ্কটা? আশা করি বোঝা গেছে। যদি না বোঝো রিমাইন্ড করে আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে। দ্য ক্যাপ্টেন অফ আ ক্রিকেট টিম অফ 11 members is 26 years old and the wicketkeeper is 3 years older than the captain. If the age of these two are excluded, the average age of the remaining players becomes less by 1 year than the average age of the whole team. What is the average age of the whole team? কি বলা হলো একটু ভালো করে বোঝো, একটু লম্বা অঙ্ক লেখা। বলছে
11 জন মেম্বারের একটা ক্রিকেট টিম আছে, সেই ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন তার বয়স হচ্ছে 26 বছর, আর সেই ক্রিকেট টিমের যে উইকেট কিপার তার বয়স হচ্ছে এই ক্যাপ্টেনের চেয়ে 3 বছর সে বড়, 3 বছরের বড়, তার মানে উইকেট কিপারের বয়স কত? 29 ইয়ার। সিম্পল, তাই না? এবার দেখো, যদি এই দুজনের বয়স ওই পুরো টিম থেকে বাদ দেয়া হয় তাহলে কি হয়? তাহলে ওই টিমের যে গড় বয়স তার থেকে 1 বছর কমে যায়। আসলে 11 জনেরই যা গড় বয়স ছিল তার থেকে 1 বছর কমে যাচ্ছে যদি ওই দুজনকে বাদ দেওয়া হয়। এখন জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল টিম, সম্পূর্ণ দলটার তোমার গড় বয়স কত, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। একটু ভালো করে বোঝো, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক আমাদের, তাই তো? আচ্ছা, ধরি দলটির গড় বয়স সমান সমান এক্স বছর, এটা আমরা ধরে নিলাম যে দলটির গড় বয়স হচ্ছে এক্স বছর। তাহলে দলটির মোট বয়স কত গো? মোট বয়স হচ্ছে 11x বছর, তাই না? এবার শেষ লাইনটাতে দেখো, মানে তোমার যেটাতে প্রশ্ন করা হয়েছে ঠিক তার আগের লাইনটাতে দেখো কি বলা হয়েছে। বলছে ইফ দ্য ages of these two are excluded, the average age of the remaining players becomes less by 1 year than the average age of the whole team. সম্পূর্ণ দলের যা গড় বয়স ছিল তার থেকে যদি আমি এখন ওই যে ক্যাপ্টেন এবং উইকেট কিপারের বয়সটাকে বাদ দিই তাহলে আমার গড় বয়স 1 বছর কমে যাচ্ছে, তাই না? তাহলে তখন গড় বয়স কত হবে গো? গড় বয়স তখন x-1 হবে, তাই তো? আর তখন টিমে প্লেয়ার কতজন থাকবে? টিমে তো তখন প্লেয়ার 9 জন থাকবে। তাহলে 9 দিয়ে যদি গুণ করি এটা তাহলে কি হলো? সেই 9 জনের মোট বয়স পেলাম না, তাই তো? 9 জনের মোট বয়স, এই যে আমার 9 জনের মোট বয়স আমি এখান থেকে পেয়ে গেলাম। আর এটা আমার 11 জনের মোট বয়স, তাই তো? এবারে এই 11 জন মোট বয়সের থেকে আমি সবার প্রথমে ক্যাপ্টেনের বয়সটা বাদ দেব, তারপরে আমি কার বয়সটা বাদ দেব? উইকেট কিপারের বয়সটা বাদ দেব। উইকেট কিপার ক্যাপ্টেনের চেয়ে 3 বছরের বড়, তাই 26 + 3, তাই না? আর এইটা হচ্ছে ক্যাপ্টেনের বয়স, তাহলে ক্যাপ্টেন আর উইকেট কিপার এই দুজনের বয়স বাদ দিলে এখানেও তো 9 জনের বয়সই পড়ে থাকে, তাই না? তাহলে এই দুটো সমান হয়ে গেল। এখন বুঝতে পেরেছো? ব্যাস, সেম। 11x = এখান থেকে কত হচ্ছে? 55, আর 11x - 55 = এখান থেকে 9x - 9, তাই তো? তাহলে এইটা এই পাশে নিয়ে আসলে কি হবে? 2x = কি পাচ্ছি? 9 এখান থেকে বাদ দিলে হবে 46, তাই তো? তাহলে x = কি পেলাম? x = 23 পেয়ে গেলাম আমরা। তাহলে দলটির গড় বয়স 23 বছর, ব্যাস এটাই অঙ্কটা ছিল, সোজা। দেখে নাও একবার। চলো পরবর্তী অঙ্ক। The average score of a class of boys and girls in an exam is A. The ratio of boys and girls in the class is 3:1. If the average score of the boys is A+1, the average score of the girls is, কি বলা হলো? একটি ক্লাসে একটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে ছেলে এবং মেয়েদের গড় স্কোর হয়েছে A। এবার ওই ক্লাসের মধ্যে ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে 3:1। তার মধ্যে আমার ছেলেদের গড় যে স্কোর সেটা বলে দিয়েছে A+1, তাহলে মেয়েদের গড় স্কোর কত? খুব সোজা। দেখো 4 নম্বর অঙ্ক আমাদের। বয়েজ টু গার্লস কত বলেছে? বয়েজ টু গার্লস কত বলেছে? বলেছে 3:1। তো আমি এখান থেকে ধরি
ওই শ্রেণীতে বালক আছে সমান সমান 30 জন, ধরে নিতেই পারি আমি, তাই তো। আর বালিকা আছে 10 জন, ঠিক আছে। এখন 40 জনের গড় বলেছে, স্কোরের গড় এ করে। এখানে তো তাহলে মোট কত হচ্ছে, এখান থেকে আমি তো মোট তো 40 জন পাচ্ছি, মোট 40 জন, তাই তো। তাহলে প্রত্যেকের হচ্ছে গড় বলে দিয়েছে আমার এ করে, তাহলে 40 জনের মোট স্কোর কত হবে 40 এ, তাই তো। আবার ছেলেদের গড় বলে দিয়েছে, ছেলেদের গড় কত করে বলেছে এ +1, তাহলে এরকম কতজন আছে, এরকম 30 জন আছে, এটা তাদের গড়। আর মেয়েদের গড়টা আমাদের বের করতে হবে, তো মেয়েদের গড় আমি ধরি বালিকাদের গড় এক্স, ঠিক আছে, বালিকাদের গড় এক্স ধরলাম, তাহলে এটার সঙ্গে প্লাস হবে 10x, তাই তো। এটা মোট হলো তাদের, এই দুটো যদি যোগ করি তাহলে ক্লাসের মোট নাম্বার হয়ে গেল, বুঝতে পেরেছো। বালিকাদের গড় স্কোর লিখি, তাহলে সুবিধা হবে, সমান সমান এক্স, ঠিক আছে। তাহলে এটা সলভ করলেই আমি পেয়ে যাব 40a = 30a + 30 + 10x, তাই না। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি হচ্ছে 10a আর -30 = 10x, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি x = কি পাচ্ছি, এখান থেকে দেখো এইটার থেকে আমি 10 কমন নিতে পারি, তাহলে a -3 পড়ে থাকে এখানে, আর নিচে 10 চলে আসে, 10 কেটে দিলাম, সমান সমান a -3, এটা হলো আমার আনসার। বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে। There were 35 students in a hostel. If the number of students be increased by 7, the expenditure on food increases by ₹42 per day, while the average expenditure of students is reduced by ₹1. What was the initial expenditure on food per day? কি বলছে, একটা হোস্টেল আছে, সেই হোস্টেলে 35 জন ছাত্র থাকে। এবার সেই হোস্টেলে 7 জন নতুন ছাত্র ভর্তি হলো, থাকতে এলো। এর ফলে কি হলো, দ্য এক্সপেন্ডিচার অন ফুড ইনক্রিজেস বাই ₹42 পার ডে। সারাদিনের যে খাবার খরচ, প্রতিদিনকার যে খাবার খরচ, সেটা 42 টাকা বেড়ে গেল, কিন্তু ছাত্রদের যে গড় খাবার খরচ সেটা আবার 1 টাকা কমে গেল। এখন তোমাকে বের করতে হবে যে প্রথম অবস্থায়, মানে ওই 35 জনের তোমার খাবার বাবদ ওই 35 জনের মোট খরচ কত ছিল। 5 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো, ধরি প্রাথমিক অবস্থায় গড় খরচ ছিল x টাকা। প্রাথমিক অবস্থায় আমার গড় খরচ ছিল x টাকা, ঠিক আছে। তাহলে 7 জন ছাত্র বেড়ে যাওয়ার পর
ফর ছাত্র সংখ্যা কত হলো? ছাত্র সংখ্যা হলো সমান সমান 35 জন ছিল, আরও 7 জন বেড়ে গেছে, তাহলে কত হলো? 42 জন, তাই না? আর গড় খরচ কত হলো? গড় খরচ কত হলো? আগের থেকে 1 টাকা কমে যাবে, তাহলে x মাইনাস 1 টাকা হলো। বুঝতে পেরেছ? এবার দেখো, তাহলে 42 জনের বর্তমানে খরচ হচ্ছে কত? 42 জনের বর্তমানে খরচ হচ্ছে কত? 42 ইন্টু x মাইনাস 1, এইটা মোট খরচ হচ্ছে এখন, তাই না? আর আগে খরচ হতো কত? আগে খরচ হতো 35 জনের প্রত্যেকের x টাকা করে, তাহলে 35x টাকা, তাই না? এবার দেখো, কিন্তু এই টাকাটা, এই পুরো টাকাটার থেকে কত কম বলো তো? বলে দিয়েছে যে 42 টাকা খরচ বেড়ে গেছে। তার মানে এইটার থেকে আমি যদি 42 বাদ দিই, 42 যদি এটার থেকে বাদ দিই, তাহলে এই খরচ দুটো সেম হয়ে গেল না? এইটা হলো প্রথম অবস্থায় 35 জনের মোট খরচ ছিল, আর এইটা হলো 7 জন আসার পরে মোট খরচ, তাই তো? তাই এই মোট খরচটার থেকে যদি আমি যে 42 টাকা বেড়েছে মোট খরচ সেটা বাদ দিই, তাহলে আগের খরচের সমান হয়ে গেল। তাহলে এই হলো আমার সমীকরণ দাঁড়িয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, গুণ করে নিই। 42x মাইনাস 42 মাইনাস 42 ইকুয়াল টু 35x। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এখান থেকে পাচ্ছি আমি 7x ইকুয়াল টু 84, তাই তো? তাহলে x ইকুয়াল টু কী পেলাম? x ইকুয়াল টু পেলাম 12, তাই না? x ইকুয়াল টু 12 পেলাম। তাহলে এক্সটা কি ধরেছিলাম? প্রাথমিক অবস্থায় গড় খরচ ছিল। আমাকে জিজ্ঞেস করেছে প্রাথমিক অবস্থায় মোট খরচ কত ছিল। তাহলে প্রাথমিক অবস্থায় মোট খরচ ছিল 35 জনের প্রত্যেকের 12 টাকা করে খরচ হতো। তাহলে 35 গুণ 12 টাকা, তাই 3 বারং 36 আর 6 420 টাকা হলো। এটাই আমার উত্তর। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বহু পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। সুতরাং একটু ভালো করে বুঝে নিও, যদি না বুঝতে পারো ভিডিও রিওয়াইন্ড করে কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো আজকে আমাদের পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে। The average of 21 numbers is 35. The averages of the first 11 and the last 11 numbers are 42 and 33 respectively. What is the 11th number? কি বলা হলো? 21টি সংখ্যার গড় 35। সেই 21টি সংখ্যার মধ্যে প্রথম 11টি সংখ্যার গড় হলো 42, আর শেষ 11টি সংখ্যার গড় হলো 33। 11তম সংখ্যাটা কি তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? প্রথম 11টি সংখ্যার যোগফল বা সমষ্টি যাই বলো না কেন, সমান সমান 11 গুণ 42, আর শেষ 11টি সংখ্যার যোগফল সমান সমান 11 গুণ 33। তাহলে এখান থেকে কী পাচ্ছি? 11 দুগুণ 22 2, হাতে থেকে 2, 4 11 44 2 46। আর এখান থেকে কী পাচ্ছি? 3 11 33 3, হাতে থেকে 3, 3 11 33 আর 3 36। তাহলে মোট কত পাচ্ছি এখান থেকে? এখান থেকে মোট পেলাম আমরা
এখানে কত হয়েছে 22টি সংখ্যার, তাই তো 22টি সংখ্যার যোগফল, যোগফল 22টি সংখ্যার যোগফল তাহলে দাঁড়াচ্ছে কত 5 6 6 12 2 হাতে থেকে 1 8 825। তাহলে 22টি সংখ্যা কোথা থেকে পেলাম? কারণ দেখো সংখ্যা আছে আমার 21টি, তো 21টি সংখ্যা আছে আর তাদের গড়ও বলে দিয়েছে 35 করে। তাহলে যোগফল কত হচ্ছে এখানে? যোগফল হচ্ছে আমার 5 হাতে থেকে 10 63 আর 10 73 775। এইটা আমার হওয়ার কথা ছিল এখানে মোট, কিন্তু হবে না, এখানে তো 21টা সংখ্যা আর এখানে তো আমি প্রথমবারেও 11টা নিয়েছি, পরের বারেও 11টা নিয়েছি, 22টা সংখ্যা। তাহলে আসলে কি হয়েছে, এটার মধ্যে 11তম যে সংখ্যাটা সেই সংখ্যাটা দুবার নেওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে যদি দুবার নেওয়া হয় তাহলে আমি কি করব? এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 11তম সংখ্যাটাই পড়ে থাকবে, শুধু যেটা একবার বেশি নেওয়া হচ্ছে সেই 11তম সংখ্যাটাই পড়ে থাকবে। সুতরাং 11তম সংখ্যা সমান সমান 825 বিয়োগ 735 সমান সমান কত হচ্ছে 90। এটাই হলো আমার 11তম সংখ্যা। বুঝতে পেরেছ? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। চলো পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে। The average salary of the entire staff of an office is rupees 120 per month. The average salary of the officers is rupees 460 per month and that of the non-officers is rupees 110 মানে 110 per month. If the number of officers is 15 then the number of total employees is। কি বলা হলো দেখো, বলছে একটা অফিস আছে, সেই অফিসের মোট যতজন স্টাফ আছেন, কর্মী আছেন, তাদের প্রত্যেকের আমরা যদি যা স্যালারি দেওয়া হয় তার অ্যাভারেজ করলে দাঁড়ায় 120, অর্থাৎ ওই অফিসের সমস্ত কর্মীদের গড় বেতন হলো 120 টাকা প্রতি মাস। এখন ওই অফিসের যারা অফিসার আছেন তাদের গড় বেতন হচ্ছে 460 টাকা প্রতি মাস, এবং যারা অফিসার নন, সাধারণ কর্মী, তাদের গড় বেতন হচ্ছে 110 টাকা প্রতি মাসে। ঠিক আছে? এখন ওই অফিসে 15 জন যদি অফিসার থেকে থাকেন তাহলে ওই অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত? অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এটা হলো আমাদের 7 নম্বর অঙ্ক। দেখো, ধরি ওই অফিসে মোট এক্স জন কর্মী আছেন। ঠিক আছে? তার মধ্যে অফিসার কতজন? অফিসার হলো 15 জন, তাই তো? আর নন অফিসার কতজন? নন অফিসার হচ্ছে তাহলে x মাইনাস 15 জন, তাই তো? এবার দেখো, এই যে 15 জন অফিসার, তার আগে দেখে নিই মোট হচ্ছে আমার 120 টাকা, প্রত্যেকের গড় তোমার বেতন হচ্ছে 120 টাকা করে, মোট এই x জনের, তাহলে মোট তাদের বেতন কত? 120x টাকা, তাই তো? আবার অফিসার কতজন আছে? 15 জন, তাদের বেতন গড় বেতন হচ্ছে 160 টাকা করে, তাহলে তাদের মোট বেতন কত? 160 গুণ 15, তাই তো? তো এই যে মোট কর্মীদের, সমস্ত কর্মীদের যে মোট বেতন, তার থেকে শুধু অফিসারদের বেতন যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকে? নন অফিসারদের বেতন। নন অফিসারদের গড় বেতন আবার 110 টাকা করে। এরকম কতজন আছেন? x মাইনাস 15 জন। তাহলে এইটা হলো নন অফিসারদের মোট বেতন। তাহলে এই দুটো সমান সমান হয়ে গেল।
বুঝতে পেরেছো? মোট অফিসে যতজন কর্মী আছে তাদের এইটা মোট বেতন, আর এটা হচ্ছে শুধু অফিসারদের মোট বেতন। তাহলে পড়ে থাকলো কত? নন অফিসারদের বেতন। নন অফিসার কতজন? এক্স মাইনাস 15 জন, প্রত্যেকের গড় বেতন কত? 110 করে। তাহলে এই দুটো গুণ করলে নন অফিসারদের মোট বেতন পাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি? 120x মাইনাস 6900, এটার সমান সমান কী পাচ্ছি? 110x মাইনাস এখান থেকে 0 15 5000 1650, তাই তো? তাহলে এখান থেকে দেখো তো কি হচ্ছে? 10x সমান সমান কী দাঁড়াচ্ছে? 10x সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 0 5 হাতে থেকে 1 6 1 7 আর 2 9 5 5250। তাহলে x সমান সমান কী পাচ্ছি? 525 জন। তাহলে এটাই হলো আমার উত্তর, যে ওই অফিসের মোট কর্মীর সংখ্যা আমাকে জিজ্ঞেস করেছে, 525 জন পেয়ে গেছি। বুঝতে পেরেছ? চলো আরেকটা ভাবে এই অঙ্কটা করা যায়। কিভাবে? সেটাকে বলা হয় অ্যালিগেশন। অ্যালিগেশন আমরা যখন মিক্সচার এবং অ্যালিগেশন করব সেই সময় তোমাদের খুব ভালো করে শেখাবো। আপাতত এই অঙ্কটা যে করা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে রাখছি। অফিসারদের, এইটা হলো অফিসারদের, অফিসার, আর এটা হলো নন অফিসার, ঠিক আছে? এটা হলো নন অফিসার। তো অফিসারদের গড় বেতন কত? 460 জন। আর নন অফিসারদের গড় বেতন কত? 110 টাকা করে। অফিসারদের গড় বেতন 460 টাকা করে, নন অফিসারদের গড় বেতন 110 টাকা করে। কিন্তু প্রত্যেকের গড় বেতন কত আবার? 120 টাকা করে। বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে এদিকে লিখতে হবে 340 হবে, আর এই বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে এদিকে লিখতে হবে। সবসময় বড়টার থেকে ছোটোটাই বিয়োগ করতে হয়। এখানে 10 হবে। এইটা হলো আমার অফিসার আর নন অফিসারদের রেশিও। তাহলে কি হচ্ছে সেটা? 1:34 হচ্ছে। তো অফিসার তো 15 জন, তাহলে 1:15 করলে 15 পাওয়া যায়। তাহলে এইদিকেও 34 গুণ 15 যদি করি আমি, তাহলে আমি নন অফিসারদের পেয়ে যাব। বুঝতে পারছো? এটা কত হবে বলো তো? এটা হবে তোমার, এটা হচ্ছে 15, আর এটা হলো আমার 60 শূন্য হাতে থাকে 3 × 45 আর 6 51, 51। তাহলে কত হলো মোট? তাহলে কতজন মোট ওই অফিসে আছেন? 15 জন অফিসার আর 510 জন হচ্ছে সাধারণ কর্মী, নন অফিসার। তাহলে মোট 525 জন। এই আমার উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে গড় সংক্রান্ত যদি আর অন্য কোনো অঙ্ক যদি পাই কয়েকটা, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর না হলে আমরা সরাসরি মিন মিডিয়ান মোড নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, চলো, ধন্যবাদ।